Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about the physical structure of DNA. DNA এর ভৌত গঠন যেটা সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব. In the previous video we had already discussed about the chemical structure of DNA. অর্থাৎ কেমিক্যালি বা রাসায়নিকভাবে ডিএনএ কি দিয়ে গঠিত সেটা আমরা অলরেডি ডিসকাস করে এসেছি. এবার আমরা ডিএনএ এর ভৌত গঠন ডিসকাস করব. ভৌত গঠন মানে ডিএনএ কে দেখতে কেমন লাগবে সেই গঠনটা আমরা ডিসকাস করব. সেটা অনেকগুলো মডেল ছিল এবং এই সবথেকে অ্যাকসেপ্টেড যে মডেলটা ডিএনএর ভৌত গঠনের সবথেকে অ্যাকসেপ্টেড যে মডেলটা সেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল. দুজন সায়েন্টিস্ট ছিলেন ওয়াটসন এবং ক্রিক যারা এই মডেলটা দিয়েছিলেন এবং এই মডেলটা ওয়াটসন এবং ক্রিকের মডেলটার নাম ছিল ডিএনএ ডাবল হেলিক্স মডেল বা ডাবল হেলিক্স ডিএনএ মডেল. সো দ্যাটস ওয়াই এটা আমরা টপিক আমরা এটাও বলতে পারি যে ডাবল হেলিক্স স্ট্রাকচার অফ ডিএনএ আমরা আজকে ডিসকাস করছি. So in 1953, James Watson and FCH Francis Crick proposed the most accepted model of DNA double helix. Most accepted model of DNA, that is the double helix model. অর্থাৎ 1953 সালে দুজন সায়েন্টিস্ট ছিলেন, একজন হচ্ছে ওয়াটসন এবং অপরজন হচ্ছেন ফ্রান্সিস ক্রিক. এরা হচ্ছে ডিএনএর যে ভৌত গঠন সম্পর্কে যে একটা মডেলের মারফত যে গঠনটা বর্ণনা করেছিলেন সেই গঠনটার ওনারা নাম দিয়েছিলেন ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী ডিএনএর মডেল নাম দিয়েছিলেন. এবং এইটা ডিসকভারি করার জন্য এই মডেলটা বর্ণনা করার জন্য ডিসক্রাইব করার জন্য ওনারা কিন্তু 1962-তে নোবেল প্রাইজ পেয়েছিলেন এবং এই ওনাদের সঙ্গে আরও একজন নোবেল প্রাইজটা শেয়ার করেছিলেন. সেটা হচ্ছে শুধু ওয়াটসন এবং ক্রিক নয়, তার সঙ্গে আরও একজন পেয়েছিলেন, সেটা হচ্ছে উইলকিন্স. তার কারণ ওয়াটসন আর ক্রিকের যে দ্বিতন্ত্রী ডিএনএ মডেলটা ছিল সেটা অ্যাকচুয়ালি ওই উইলকিন্স আর ফ্র্যাঙ্কলিনস অ্যাকচুয়ালি এক্স-রে ডিফ্র্যাকশন অ্যানালাইসিসের মাধ্যমে ডিএনএর স্ট্রাকচারটা হেলিক্যালি দেখেছিলেন এবং সেখান থেকে ওয়াটসন এবং ক্রিক মডেলটা বর্ণনা করতে পেরেছিলেন. সো সেই জন্য ওয়াটসন অ্যান্ড ক্রিকের সঙ্গে উইলকিন্সকেও নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল. সো ফিচার্স অফ ওয়াটসন ক্রিকস ডিএনএ মডেল. এই ডিএনএ মডেলটা কি ছিল, অর্থাৎ এই ওয়াটসন এবং ক্রিকের মতে ডিএনএটা কিভাবে গঠিত ছিল. সো ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল ওয়াইজ প্রথম যেটা ওয়াটসন অ্যান্ড ক্রিক বলেছেন সেটা হচ্ছে ডিএনএ ইজ মেড আপ অফ টু ইন্টারউইন্ড স্পাইরালি কয়েলড স্ট্র্যান্ডস. অর্থাৎ ডিএনএ যেটা গঠিত হচ্ছে সেটা দুটো প্যাঁচানো তন্ত্রী দ্বারা গঠিত. যেহেতু দুটো তন্ত্রী দ্বারা গঠিত সেই জন্যই এটাকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বলা হয়. ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ বলা হয়. অর্থাৎ ম্যাক্সিমাম ডিএনএ যদি আমরা অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো ডিএনএর মধ্যে দুটো তন্ত্রী থাকে বা দুটো স্ট্র্যান্ড থাকে, সেই জন্য সেটাকে বলছি আমরা ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ. তবে কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএও দেখতে পাবো এবং এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএকে এরকম সংক্ষেপে ডিএসডিএনএ বলা হয়. ডিএসডিএনএ মিনস ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ. আচ্ছা, এবার এই তন্ত্রী যে দুটো তন্ত্রী রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কি না, ইচ স্ট্র্যান্ড ইজ মেড আপ অফ এ পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড চেন. তো আমরা আগের দিনই কেমিক্যাল স্ট্রাকচার পড়াতে গিয়ে বলেছিলাম যে ডিএনএ ইজ এ পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড. অর্থাৎ ডিএনএ গঠন হতে গেলে সেখানে অসংখ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড থাকতে হবে তবে সেখানে ডিএনএ গঠন হবে. এবার এইখানে যে দুটো তন্ত্রীর কথা বলা হচ্ছে সেই দুটো তন্ত্রীর মধ্যে প্রত্যেকটাই কিন্তু এই পলিডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড চেন. অর্থাৎ প্রতিটি তন্ত্রী অসংখ্য ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড একে অপরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে যে চেনটা তৈরি হয়েছে পলিনিউক্লিওটাইড চেন, সেটাই হচ্ছে প্রত্যেকটা স্ট্র্যান্ড তৈরি করতে সাহায্য করছে. নেক্সট, অর্থাৎ এটা যেই স্ট্রাকচারটা আমরা দেখাচ্ছি এইটাই হচ্ছে দুটো তন্ত্রী. অর্থাৎ এই একটা তন্ত্রী আমরা দেখতে পাচ্ছি এই স্টার্ট হয়েছে এখান দিয়ে এই জাস্ট এই দিকে আসছে এইদিকে, অ্যান্ড এই অপর স্ট্র্যান্ডটা হচ্ছে এই বরাবর এসে এই দিক দিয়ে অ্যান্ড আমরা প্রথমেই বলেছিলাম ইট ইজ এ ইন্টারউইন্ড স্ট্রাকচার, মানে অ্যাকচুয়ালি হেলিক্যালি স্ট্রাকচার. অর্থাৎ যে দুটো স্ট্র্যান্ড দেখতে পাচ্ছি এই একটা স্ট্র্যান্ড আর এই একটা স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ড একটা অ্যাক্সিস সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর এইরকমভাবে কয়েলড হচ্ছে, জাস্ট এইরকমভাবে কয়েলড হচ্ছে দুটো
স্ট্র্যান্ড। সো সেই জন্য এটাকে আমরা বলেছিলাম ইন্টারউইন্ড বা প্যাঁচানো একটা গঠন বলতে পারি আমরা। সো এই যে দুটো স্ট্র্যান্ড রয়েছে, এই দ্য টু স্ট্র্যান্ডস আর অ্যারেঞ্জড ইন অ্যান্টি প্যারালাল ম্যানার, অর্থাৎ যে দুটো স্ট্র্যান্ড রয়েছে সেই দুটো স্ট্র্যান্ড তো ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড দিয়ে গঠিত হচ্ছে, এবং এই দুটো স্ট্র্যান্ড অ্যাকচুয়ালি অ্যান্টি প্যারালাল ম্যানার বা বিপরীত সমান্তরাল রূপে বলা হচ্ছে, অর্থাৎ ডিএনএর দুটি তন্ত্রী পরস্পর বিপরীত সমান্তরাল। বিপরীত সমান্তরাল কথাটার মানে কি? বিপরীত সমান্তরাল কথাটার মানে হলো এই যে ফার্স্ট স্ট্র্যান্ড যদি এইটাকে আমি ধরি, তাহলে এই স্ট্র্যান্ডটার যদি পোলারিটি এই সাইডে 5' হয়, সো এটা শেষ হচ্ছে কোথায়? এই স্ট্র্যান্ডটা শেষ হচ্ছে এই জায়গায় এসে, সো এই জায়গাটা হয়ে যাবে 3'। আমরা আগের দিনে এটা পড়ে এসেছি যে প্রত্যেকটা ডিএনএ পলিনিউক্লিওটাইডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? দুটো এন্ড দেখতে পাবো, একটা হচ্ছে 5' এন্ড আর একটা হচ্ছে 3' এন্ড। তাহলে এই স্ট্র্যান্ডটার এইটা হচ্ছে 5' এন্ড যদি হয়, এইটা হবে 3' এন্ড, অ্যান্ড যে অপর স্ট্র্যান্ডটা রয়েছে সেই স্ট্র্যান্ডটা এই জায়গাটা এই এন্ডটা হয়ে যাবে 3' অ্যান্ড অপর এন্ড, অর্থাৎ এইটা শেষ হচ্ছে কোথায়? এই জায়গায় এসে শেষ হচ্ছে, এইটা হয়ে যাবে 5'। সো এই ধরনের যে সমান্তরাল বা এই ধরনের যে অ্যারেঞ্জমেন্ট, এইটাকেই বলা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তার মানে ডিএনএর দুটি তন্ত্রী পরস্পর বিপরীত সমান্তরাল হয়, অর্থাৎ একটি তন্ত্রীর অভিমুখ 5' টু 3' হলে অপরটি 3' টু 5' হবে। অর্থাৎ সমান্তরাল শুধু আমরা কোনটাকে বলতাম না, যদি এই স্ট্র্যান্ডটার এই অভিমুখটা 5' হলে এই জায়গাটাও যদি 5' হতো তাহলে সেইটা হতো সিম্পলি প্যারালাল, বাট এটা হচ্ছে অ্যান্টি প্যারালাল। তার মানে দুটোর অভিমুখ কিন্তু সম্পূর্ণ বিপরীত। একটা স্ট্র্যান্ডের 5' অভিমুখের দিকে অপর স্ট্র্যান্ডের 3' অভিমুখটা থাকবে, এবং এই 3' অভিমুখের দিকে অপর স্ট্র্যান্ডের 5' অভিমুখটা থাকবে। সো এই যে দুটো এই যে অ্যারেঞ্জমেন্টটা, এই অ্যারেঞ্জমেন্টটাকেই বলা হচ্ছে যে অ্যান্টি প্যারালাল। আচ্ছা, এবারে এই অ্যারেঞ্জমেন্টটা তৈরি হচ্ছে কিভাবে? না, আমরা যদি নিউক্লিওটাইডগুলো দিয়ে দেখাই তাহলে অ্যারেঞ্জমেন্টটা তৈরি হচ্ছে ঠিক এইভাবে। অর্থাৎ এইখানে আমি ফার্স্ট স্ট্র্যান্ড এইটা দেখাই, এটা আপাতত এইটা আমরা দেখছি না। সো এটা ফার্স্ট স্ট্র্যান্ড, এবং ফার্স্ট স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা জানি দিস ইজ এ ডিঅক্সিরাইবোজ সুগার, এবং ডিঅক্সিরাইবোজ সুগারের এইটা 1' কার্বন, 1' কার্বনে কে যুক্ত আছে? নাইট্রোজেন বেস যুক্ত আছে, এবং এইটা হচ্ছে 5' কার্বন, 5' কার্বনে ফসফেট যুক্ত রয়েছে, এবং এর আগে কোনো নিউক্লিওটাইড নেই, মানে এই ফসফেটটা 5' ফসফেটের কি আছে? মুক্ত অবস্থায় রয়েছে, দ্যাটস ওয়াই এটা 5' বলছি আমরা। অ্যান্ড এই 3'-এ হাইড্রক্সিলের সঙ্গে ফসফেট যুক্ত হয়ে আগেন সেকেন্ড যে নিউক্লিওটাইড আছে, সেকেন্ড নিউক্লিওটাইডের 5' কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত হয়েছে। সো এটা আমরা আগের দিন ব্যাকবোনটা দেখিয়েছিলাম যে এইভাবে 3' হাইড্রক্সিলের সঙ্গে একটা নিউক্লিওটাইডের 3' হাইড্রক্সিলের সঙ্গে অপর নিউক্লিওটাইডের 5' ফসফেট গ্রুপের ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন হয়। সো এইভাবে একটা স্ট্র্যান্ড তৈরি হয়েছে। সো প্রত্যেকটাতে 1 নম্বরে হচ্ছে নাইট্রোজেন বেস রয়েছে এবং 5 নম্বরে হচ্ছে ফসফেট গ্রুপ রয়েছে। নেক্সট হচ্ছে একদম লাস্ট যে নিউক্লিওটাইডটা আসছে, সেই লাস্ট নিউক্লিওটাইডটাই আমরা কি দেখতে পাচ্ছি? হাইড্রক্সিল গ্রুপ এখানে প্রেজেন্ট রয়েছে, এটা 3 নম্বর 3' কার্বন, 3' কার্বনে হাইড্রক্সিল গ্রুপ যুক্ত আছে, এবং যেহেতু এখানে আর কোনো নিউক্লিওটাইড নেই তার মানে এটা ফ্রি কন্ডিশনে রয়েছে। তাহলে এটা 5' আর এটা হচ্ছে 3'। সো 5' টু 3' পোলারিটি, এইটাকে যদি আমরা এইভাবে দেখাই তাহলে এইটা হচ্ছে এই স্ট্র্যান্ডটা এই বরাবর আসছে। সো এই স্ট্র্যান্ডটা হয়ে গেল কি না, এটা হয়ে গেল 5' আর এইটা হয়ে গেল 3'। এটা আচ্ছা, সেকেন্ড স্ট্র্যান্ডটা এবার দেখি, অর্থাৎ যে দ্বিতীয় স্ট্র্যান্ডটা আছে সেটার অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে? সেটা এইভাবে অ্যারেঞ্জ হচ্ছে, অর্থাৎ এইভাবে অ্যারেঞ্জ হলে এই সাইডটা হয়ে গেল 1' কার্বন, এটা হয়ে গেল 2' কার্বন, এটা হয়ে গেল 3' কার্বন, এটা হয়ে গেল 4 অ্যান্ড 5' কার্বন এখানে চলে এলো। তাহলে 1'-এর সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত থাকছে, 3'-এ এখানে যেহেতু আগে কোনো আর নিউক্লিওটাইড নেই তার মানে হাইড্রক্সিল গ্রুপটা ফ্রি অবস্থায় রয়েছে, অ্যান্ড এখানে 5' কার্বনের সঙ্গে ফসফেট যুক্ত আছে, অপর নিউক্লিওটাইডের 3'-এর হাইড্রক্সিলের সঙ্গে ফসফেটটা ফসফোডাইএস্টার বন্ড ফরমেশন করেছে। সো একইভাবে এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, এবং শেষের যে নিউক্লিওটাইডটা আছে সেখানে 5'টা ফসফেটটা ফ্রি অবস্থায় রয়েছে। তাহলে এটাকে যদি আমরা এবার দেখাই তাহলে এটা কি হয়ে গেল এই বরাবর, তাহলে এই জায়গাটা কি হয়ে গেল 3', আর এই জায়গাটা কি হয়ে যাচ্ছে 5', অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্টি প্যারালাল। তার মানে 5' এন্ডের সম্মুখে কে রয়েছে? 3' এন্ড, আর এইদিকে 3' এন্ডের সম্মুখে রয়েছে 5' এন্ড। আচ্ছা, এটা আমরা স্ট্রেট লাইন দেখাচ্ছি বলে আমরা এইরকম ধরনের একটা স্ট্রাকচার পাচ্ছি, বাট ওয়াটসন অ্যান্ড ক্রিক যেই মডেলটা বলেছিলেন সেখানে কি বলেছিলেন যে এটা স্ট্রেট হবে না, এটা অ্যাকচুয়ালি একটা সেন্ট্রালে অ্যাক্সিস কল্পনা করে সেটাকে দিয়ে কয়েলড হবে, প্যাঁচাবে, রাইট হ্যান্ডেড কয়েল হবে, এবং দ্যাটস ওয়াই এটা হচ্ছে
এই রকম ধরনের আমরা একটা স্ট্রাকচার পাচ্ছি। অর্থাৎ এটা যদি কয়েলড হয়ে যায় তাহলে এইরকমভাবে কয়েল হয়ে এইরকম ধরনের একটা স্ট্রাকচার পাচ্ছি, যেখানে হচ্ছে 5' এন্ডের দিকে 3' থাকছে, 3' এন্ডের দিকে 5' থাকছে। অ্যান্ড এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকেই বলছি আমরা অ্যান্টি প্যারালাল অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, একইভাবে এইখানে যদি আমরা দেখি তাহলে এদের যে ব্যাকবোনটা, অর্থাৎ ব্যাকবোন মানে কি, এই পুরো টোটাল স্ট্রাকচারটা, এই ব্যাকবোনটা তৈরি হচ্ছে কি দিয়ে, সুগার ফসফেট। অ্যান্ড যে ভিতরের দিকে কে থাকছে, নাইট্রোজেন বেসগুলো সবসময় কোথায় থাকছে, ভিতরের দিকে থাকছে। সো এখানে একইভাবে যে ব্যাকবোনটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সুগার ফসফেট দিয়ে ব্যাকবোন দিয়ে তৈরি হচ্ছে, এবং নাইট্রোজেন বেসগুলো এখানে ভিতরের দিকে নাইট্রোজেন বেসগুলো প্রেজেন্ট থাকবে। অর্থাৎ এইরকমভাবে ভিতরের দিকে নাইট্রোজেন বেসগুলো প্রেজেন্ট থাকছে। সো অ্যাকচুয়ালি ডাবল হেলিক্স যে স্ট্রাকচারটা, ডিএনএ ডাবল হেলিক্স যে স্ট্রাকচারটা, সেটাকে আমরা কম্পেয়ার করতে পারি যেগুলো পেঁচানো যে সিঁড়িগুলো আছে সেই পেঁচানো সিঁড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারি। সো পেঁচানো সিঁড়ির ক্ষেত্রে কি হয় না, দুটো রেলিং পেঁচিয়ে উপরের দিকে উঠতে থাকে, এবং এই যে রেলিংগুলো রয়েছে সেই রেলিংগুলোকে আমরা সুগার ফসফেট বলতে পারি, এবং এই রেলিংয়ের ভিতরে যে স্টেপগুলো বা সিঁড়িগুলো রয়েছে সেই সিঁড়িগুলোকে আমরা নাইট্রোজেন বেসের সঙ্গে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এখানে আমরা আসি যে এই যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, এই স্ট্রাকচারে আমরা দুটো খাঁজ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই খাঁজটা যেটা অগভীর, আর একটা হচ্ছে এই খাঁজটা যেটা গভীর হয়েছে। সো যেটা অগভীর খাঁজ তৈরি হয়েছে এই পেঁচানোর ফলে, সেটাকে বলবো আমরা মাইনর গ্রুপ বলা হচ্ছে সেটাকে, আর যেটা গভীর খাঁজ তৈরি হয়েছে সেটাকে বলবো আমরা মেজর গ্রুপ তৈরি হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়াটসন ক্রিকের নেক্সট মডেল ওয়াইজ নেক্সট যেটা বলা হচ্ছে যে একটা স্ট্র্যান্ডের পিউরিনের সঙ্গে অপর স্ট্র্যান্ডের পাইরিমিডিন সবসময় বন্ধনী গঠন করে, হাইড্রোজেন বন্ধনী গঠন করে, এবং যদি পিউরিনটা অ্যাডেনিন হয় তাহলে পাইরিমিডিনটা হবে থাইমিন, আর যদি পিউরিনটা গুয়ানিন হয় তাহলে পাইরিমিডিন হবে সাইটোসিন। তাহলে এখানে যদি অ্যাডেনিন থাকে, এই স্ট্র্যান্ডটার মধ্যে যদি অ্যাডেনিন থাকে তাহলে এই স্ট্র্যান্ডে কে থাকবে, টি থাকবে, থাইমিন থাকবে, এবং এরা একে অপরের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। অ্যান্ড আগেন এইখানে যদি এই স্ট্র্যান্ডটায় যদি গুয়ানিন থাকে তাহলে এই স্ট্র্যান্ডটায় কে থাকবে, সাইটোসিন, এবং গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টে বন্ড তৈরি হবে। একইভাবে এখানে যদি আমি আবার টি দেখাই তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, এ হয়ে যাবে, এবং এদের দুজনের মধ্যে ডাবল বন্ড ফরমেশন হবে। সেম হেয়ার এখানে যদি আমি হচ্ছে জি দেখাই তাহলে এই জায়গাটায় সি থাকবে, এবং এদের মধ্যে 3টে ডাবল বন্ড প্রেজেন্ট থাকবে। সো এটা হচ্ছে ওয়াটসন ক্রিক মডেল ওয়াইজ নেক্সট যেটা ফিচার বা বৈশিষ্ট্য, সেটা যে সবসময় সুগার ফসফেট ব্যাকবোনটা বাইরের দিকে থাকবে, এবং যেটা নাইট্রোজেনাস বেস সেটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। সো নেক্সট সেটাই বলেছি আমরা। সো দ্য সুগার ফসফেট ব্যাকবোন রিমেন আউটসাইড অ্যান্ড নাইট্রোজেন বেস ইজ এক্সটেন্ড ইনটু দ্য ইন্টেরিয়র অফ দ্য হেলিক্স। তার মানে দ্বিতন্ত্রী ডিএনএর কাঠামো গঠিত হচ্ছে সুগার ফসফেট দ্বারা, যা বাইরের দিকে থাকে, এবং নাইট্রোজেন বেস দ্বিতন্ত্রী ডিএনএর ভিতরের দিকে অবস্থান করে। নেক্সট কি না, এ কমপ্লিট টার্ন অফ ডিএনএ হেলিক্স ইজ 34 অ্যাংস্ট্রম। যে ডিএনএ দ্বিতন্ত্রীর সম্পূর্ণ পাকের দৈর্ঘ্যটা হবে 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ সম্পূর্ণ পাক বলতে কিন্তু এখানে 360 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যেখান থেকে একটা পাক স্টার্ট হচ্ছে সেখান তার একদম হচ্ছে কমপ্লিট পাক করার পর যেটা আসছে সেটাকে বলা হচ্ছে কমপ্লিট একটা পাক, এবং সেটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। এখানে কিভাবে আমরা বুঝবো যে কোনটা কমপ্লিট একটা টার্ন হচ্ছে? সো কমপ্লিট টার্ন বোঝার জন্য একটা মাইনর গ্রুপ থেকে অপর মাইনর গ্রুপ পর্যন্ত যেটা হচ্ছে সেটাই হচ্ছে কমপ্লিট টার্নের মধ্যে পড়ছে। তার মানে এই টোটাল দৈর্ঘ্যটা কমপ্লিট টার্ন, অ্যান্ড এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম হবে। অর্থাৎ এই টোটাল দৈর্ঘ্যটা 34 অ্যাংস্ট্রম, এবং এই 34 অর্থাৎ কমপ্লিট যে টার্ন রয়েছে সে কমপ্লিট টার্নের মধ্যে 10টা বেস পেয়ার থাকে। সো 10টা বেস পেয়ার থাকলে তাহলে এখানে কমপ্লিট টার্ন এই জায়গা থেকে এখানটাই দিলাম আমরা, এখান থেকে মাইনর গ্রুপ তো এখানে, সো এই জায়গাটা থেকে একটা মাইনর গ্রুপ থেকে অপর মাইনর গ্রুপ। সো এখানে তার মানে এই 1 2 3 4 5 6 7
8 9 10। সো টোটাল এইটার মধ্যে অর্থাৎ এই টোটাল এর মধ্যে 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকবে। তাহলে টোটালটার যদি দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম হয় এবং সেই 34 অ্যাংস্ট্রমের মধ্যে যদি 10টা বেস পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে পরপর দুটো বেস পেয়ারের দৈর্ঘ্য কত হবে না 3.4 অ্যাংস্ট্রম। তো সেটাই এখানে বলা হয়েছে যে 10 বেস পেয়ার প্রেজেন্ট ইন এ কমপ্লিট টার্ন, সো ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ বেস পেয়ার দ্যাট ইজ ইন্টারনিউক্লিওটাইড ডিস্টেন্স ইজ 3.4 অ্যাংস্ট্রম। তার মানে এই টোটালটা যদি হচ্ছে আমার 34 অ্যাংস্ট্রম হয় তাহলে এই জায়গাটা অর্থাৎ এইটা একটা বেস এইটা একটা বেস, তো এই বেস পেয়ারের মিডিলের যে দৈর্ঘ্যটা এইটা হয়ে যাবে 3.4 অ্যাংস্ট্রম। তো 3.4 অ্যাংস্ট্রম এখানে হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে এটাই বলা হচ্ছে যে পিউরিন ইন ওয়ান স্ট্র্যান্ড অলওয়েজ পেয়ার্স উইথ পাইরিমিডিন। পিউরিন সবসময় একটা স্ট্র্যান্ডের পিউরিন অপর স্ট্র্যান্ডের পাইরিমিডিনের সঙ্গে বন্ধনী গঠন করে যুক্ত হবে, অর্থাৎ কখনোই এইরকম হবে না যে পিউরিন হিসাবে যদি অ্যাডেনিন থাকে একটা স্ট্র্যান্ডে অপর স্ট্র্যান্ডের গুয়ানিনের সঙ্গে সে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ সেখানে সবসময় একটা পিউরিন অপর পাইরিমিডিনের সঙ্গে যুক্ত হবে। অ্যান্ড কে কার সঙ্গে যুক্ত হচ্ছে? অ্যাডেনিন অলওয়েজ পেয়ার উইথ থাইমিন উইথ 2 হাইড্রোজেন বন্ডস অ্যান্ড গুয়ানিন পেয়ার্স উইথ সাইটোসিন উইথ 3 হাইড্রোজেন বন্ড। দিস ইজ কল্ড কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। অর্থাৎ এইখানে যেটা আমরা দেখাচ্ছিলাম যে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হচ্ছে, এবং এই জন্য এই স্ট্যান্ডে যে বেসটা রয়েছে আর এই স্ট্যান্ডে সে সেম বেস কিন্তু থাকছে না, সো এরা আইডেন্টিক্যাল নয়, একই নয়, এরা হচ্ছে কমপ্লিমেন্টারি। অর্থাৎ এখানে অ্যাডেনিন থাকলে এখানে থাইমিন হবে, এখানে গুয়ানিন থাকলে এটা সাইটোসিন থাকবে। তার মানে একটা স্ট্যান্ডের যদি আমি বেস কি আছে জানতে পারি, অপর স্ট্যান্ডের বেস আমি নিজেই বানাতে পারবো। সো একটা স্ট্যান্ডে আমি যদি বলি যে একটা স্ট্র্যান্ড, এটা যদি আমি দেখাই যে এখানে এ রয়েছে, জি রয়েছে, সি রয়েছে, টি রয়েছে, এ সি এইরকম ধরনের রয়েছে, অর্থাৎ এটা 5 প্রাইম টু 3 প্রাইম একটা স্ট্র্যান্ড। তাহলে ডিএনএর অপর যে স্ট্র্যান্ডটা যেহেতু অ্যান্টি প্যারালাল তাহলে এটা হয়ে যাবে 3 প্রাইম আর এই দিকটাই হয়ে যাবে 5 প্রাইম, এবং এখানে কি হবে এই স্ট্র্যান্ডে না এর সাথে কে বন্ড করে? টি, তার মানে এই জায়গায় হয়ে যাবে টি, জি এর সঙ্গে কে? সি, সি এর সঙ্গে জি, টি এর সঙ্গে এর সঙ্গে টি, সি এর সঙ্গে জি। সো একটা স্ট্র্যান্ডের যদি আমি বেস জানতে পারি তাহলে অপর স্ট্র্যান্ডের বেস কিন্তু আমি নিজে থেকেই করতে পারবো। নেক্সট এখানে একটা রুল রয়েছে যেটাকে চারগফস রুল বলা হয়। সো চারগফস রুল ওয়াইজ কি বলা হচ্ছে? চারগফস রুল ওয়াইজ বলা হচ্ছে পিউরিনস আর অলওয়েজ ইকুয়াল টু পাইরিমিডিন, অর্থাৎ একটা দ্বিতন্ত্রী ডিএনএতে যত অ্যামাউন্ট পিউরিন থাকবে ঠিক তার ইকুয়াল অ্যামাউন্ট পাইরিমিডিন থাকবে। তার মানে পিউরিন কি এ আর জি, তাহলে এ প্লাস জি ইকুয়াল টু কি হবে না টি প্লাস সি, অর্থাৎ একটা দ্বিতন্ত্রী ডিএনএতে পিউরিনের পরিমাণ যত হচ্ছে পাইরিমিডিনের পরিমাণটাও ততটাই হবে। সো এ প্লাস জি ইকুয়াল টু টি প্লাস সি হবে। এটাকে আমরা আর একটা ভাবেও করতে পারি, সেটা হচ্ছে এ প্লাস জি বাই টি প্লাস সি ইকুয়াল টু তাহলে অলওয়েজ কী হবে 1 হবে। এবং এর সঙ্গে যেহেতু একটা দ্বিতন্ত্রী ডিএনএতে অ্যাডেনিন 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত হয়, সেজন্য অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন হয়, অর্থাৎ অ্যাডেনিন ইকুয়াল টু থাইমিন, এবং গুয়ানিন ইকুয়াল টু সাইটোসিন। গুয়ানিন যতটা থাকবে সাইটোসিনও ততটাই থাকবে, অর্থাৎ একটা দ্বিতন্ত্রী ডিএনএতে অ্যাডেনিন যদি 30% থাকে থাইমিনও কিন্তু 30%ই থাকবে, একইভাবে গুয়ানিন যদি 70% থাকে তাহলে সাইটোসিনও কিন্তু 70% থাকবে। এটাকেও আমরা অন্যভাবে ইন্টারপ্রিট করতে পারি, এ বাই টি ইকুয়াল টু কী হবে 1, আর এখানেও জি বাই সি ইকুয়াল টু কী হবে 1। সো সেটা এখানে এইগুলো হচ্ছে থাইমিনের সেইটা হচ্ছে রুল, অর্থাৎ একটা দ্বিতন্ত্রী ডিএনএতে যতটা পরিমাণ যতটা পরিমাণ পিউরিন থাকে ততটা পরিমাণই পাইরিমিডিন থাকে, আবার যতটা অ্যাডেনিন থাকবে ততটাই থাইমিন থাকবে, যতটা গুয়ানিন থাকবে ততটাই সাইটোসিন থাকবে। সো এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আর ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। যদি ডিএনএটা বা স্ট্রাকচারটা ডাবল স্ট্যান্ডার্ড হয় তবেই কিন্তু এটা প্রযোজ্য হবে, যদি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয় তাহলে কিন্তু এই চারগফস রুলটা প্রযোজ্য হবে না। নেক্সট হচ্ছে দ্য হেলিক্যাল ডায়ামিটার অফ এ ডিএনএ মলিকিউল ইজ
20 অ্যাংস্ট্রম, দ্বিতন্ত্রী ডিএনএর যে ব্যাসটা সেটা 20 অ্যাংস্ট্রম হয়। আর দেয়ার আর 2 asymmetrical grooves on the outside of the helix. The wider and deeper groove is called major groove and the narrower and shallow groove is called minor groove. So দ্বিতন্ত্রী ডিএনএর বাইরের দিকে দুটো অসমান খাঁজ তৈরি হয়, গভীর খাঁজটিকে আমরা মেজর গ্রুপ বলি আর অগভীর খাঁজটিকে মাইনর গ্রুপ বলি, যেটা অলরেডি আমাদের দেখানো হয়েছে এখানে। সো অলরেডি আমরা এটা দেখিয়েছি। সো এখানে হচ্ছে এইটা হচ্ছে অগভীর খাঁজ, সো এটাকে মাইনর গ্রুপ বলছি, আর এটা গভীর খাঁজ, সো এটাকে বলা হচ্ছে মেজর গ্রুপ বলা হচ্ছে। এবং যে টোটাল যে ডায়ামিটারটা হচ্ছে, অর্থাৎ ডাবল হেলিক্স ডিএনএর যে টোটাল ডায়ামিটারটা, ব্যাসটা, সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম হচ্ছে। সো আগেন একটু আমরা যদি সামারাইজ করি, তাহলে দুটি তন্ত্রী দ্বারা ডিএনএ গঠিত হচ্ছে এবং সেই প্রত্যেকটি তন্ত্রী এইরকম ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড দ্বারা গঠিত, পলি ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড চেন বলতে পারি। এবং এরা অ্যান্টি প্যারালাল হয়, তার মানে একটা তন্ত্রী যদি 5' to 3' হয়, অপর তন্ত্রীটা 3' to 5' হবে, এটা অ্যান্টি প্যারালাল। এবং তার সঙ্গে হচ্ছে যে এদের কমপ্লিট একটা টার্নের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। কমপ্লিট একটা টার্নের মধ্যে 10টা বেস পেয়ার থাকে, সেই জন্য প্রতিটি বেস পেয়ারের দৈর্ঘ্য বলতে পারি আমরা, বা দুটি বেস পেয়ারের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। পিউরিন সবসময় পাইরিমিডিনের সঙ্গে বন্ড ফর্মেশন করে এবং এই পিউরিনের মধ্যে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা বেস পেয়ার গঠন করে, আর গুয়ানিন হচ্ছে 3টে সাইটোসিন বন্ধনী, এই 3টে হাইড্রোজেন বন্ধনীর দ্বারা সাইটোসিনের সঙ্গে বন্ধনী এই বা জোড় গঠন করে। সো এদের যে এই যে জোড় গঠন করার প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার। এবং এই ডাবল হেলিক্স বুঝতে গেলে আমরা সিম্পলি একটা স্পাইরাল যে স্টেয়ার কেস বা পেঁচানো যে সিঁড়ি আছে, সেই সিঁড়িটাকে যদি আমরা কম্পেয়ার করি, পুরো এক্স্যাক্টলি সেই পেঁচানো সিঁড়ির মতোই স্ট্রাকচারটা, যেখানে পেঁচানো সিঁড়ির যে রেলিংগুলো সেগুলো হচ্ছে সুগার ফসফেট, মিনস এইটা টোটাল এইটা, অর্থাৎ এই যে বাইরে যেটা রয়েছে বাইরের স্ট্রাকচারটা সুগার ফসফেট, আর ভিতরে যে সিঁড়ির যে ধাপগুলো রয়েছে বা সিঁড়িগুলো রয়েছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন বেস হিসাবে আমরা কম্পেয়ার করতে পারি।